নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিমল মিত্রের লেখা উপন্যাস মিথুন লগ্ন। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আবার একদিন সুকুমারী এলো আদিনাথকে সঙ্গে নিয়ে। দরখাস্ত তাও একদিন লিখিয়ে দিয়েছিল আদিনাথ, ইন্টারভিউ তাও আদিনাথকেই সঙ্গে করে নিয়ে এসেছিল। এবারও সুটকেস বিছানা সব নিয়ে আদিনাথই পৌঁছে দিয়ে গেল। সুকুমারী বলেছিল, এত দূরে চাকরি হলো, তুমি আসবে তো ঘন ঘন? আদিনাথ বলেছিল শুধু, আসবো বই কি, মুখেই বলছো আসবো। আমাকে এখানে পাঠিয়ে দিয়ে তুমি তো বাঁচলে, তোমাকে দূরে রেখে আমার মাঝে মাঝে কি ভয় যে হয়। সত্যি আসবে তো? আদিনাথ বলেছিল, আসবো বই কি, তবে তেমন ঘন ঘন আসতে পারবো না আর আগের মতো। মাসে 2-3 দিন আসতে চেষ্টা করব। না, শনিবার শনিবার ঠিক আসা চাই, কিন্তু প্রত্যেক শনিবার যদি নাই আসতে পারি, সামনে অনেক কাজ পড়ে রয়েছে তো হাতে, সেগুলো। যদি শনিবার শনিবার না আসতে পারো তো আমি ঠিক চাকরি ছেড়ে দেবো, এই তোমায় বলে রাখলুম। শেষে মামার বাড়ি গিয়ে আবার হাঁড়ি ঠেলবো, সেই ভালো হবে। আদিনাথ বললে, আবার সেই অশ্বত্থ গাছতলা থেকে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে তুলে দিলাম সুকুমারীকে। কথা দিলাম শনিবার শনিবার যাব। কথা দিলেই যে কথা রাখতে হবে এমন প্রিন্সিপালে আমি কোনোদিন বিশ্বাস করিনি। তেমন দুর্নাম আমার ঘনিষ্ঠ বন্ধুতেও দেবে না। তার সুকুমারীর ওপর তখন আমার যতটা আকর্ষণ, ততখানি আকর্ষণ রমা, রমলা, সুতপা, সুকৃতির ওপরেও আছে। সুকুমারীর জন্য যতটা সময় ব্যয় করি, ততটা সময় সকলকেই দিতে হয়। সকলের ওপরেই আমার সমান আকর্ষণ, কারোর ওপরই আমার বিশেষ পক্ষপাতিত্ব নেই তখন। সকলেই জানে আমি তারই একান্ত আপন, তার জন্যই আমি চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু আজ বলতে দোষ নেই, সেদিন সুকুমারী অত দূরে হুগলি গার্লস স্কুলে চাকরি নেওয়াতে আমি বিশেষ বিচলিত হইনি। বলতে পারা যায় একটু সময় হাতে পাবো বলে, আর একটু মুক্তি পাবো বলে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছিলাম ভাই। কিন্তু সুকুমারীর দিন ওখানে ভালোই কাটতে লাগলো। প্রথম প্রথম প্রতিদিনই চিঠি আসতো, নতুন স্কুলের কথা, নতুন চাকরির বিবরণ। চিঠি লিখতে কিংবা বড় চিঠি লিখতে আমার যেমন আলসেমি, সুকুমারীর তেমনই ঠিক উল্টো। চিঠির মধ্যে 55% থাকতো কমলা দত্তর কথা। এমন মানুষ আমি দেখিনি। এইসব কমলা দত্ত কি বলেছে, কমলাদি কি না বলেছে, কমলাদি কি ভালোবাসে, কি ভাবে, কি স্বপ্ন কমলা দত্তর, সব। সুকুমারী লেখে, অনেক স্কুলে তো চাকরি করলাম, এমন হেডমিস্ট্রেস কিন্তু আর কোথাও দেখিনি। আমাদের কোনো কিছু ভাবতে হয় না, সব ভাবনা কমলাদির ওপর চাপিয়ে দিয়ে আমরা সব টিচাররা নিশ্চিন্ত হয়ে থাকি। মাকে দেখিনি, দিদি কি ভাইও নেই আমার, বাপ মা দূরের কথা, এক তোমার কাছে ছাড়া আর কারোর কাছে আদরও পাইনি জীবনে। কমলাদি যেন আমার সব দুঃখ মিটিয়েছে। তুমি শনিবার এসো, কমলাদিকে দেখো, দেখলে তোমারও ভালো লাগবে। এমন মেয়ে সত্যিই হয় না। সুকুমারী প্রতি চিঠিতে কমলা দত্তর প্রশংসায় পঞ্চমুখ একেবারে। কিন্তু প্রথম কয়েকটা শনিবারে আদিনাথের যাওয়া হয়ে উঠল না নানা কারণে। তখন কলেজ ছেড়ে দিয়ে সবে ব্যবসায় নেমেছে। এই ব্যবসার ওপরেই তখন আদিনাথের ভবিষ্যৎ নির্ভর করছে। তাছাড়া অবসর কাটাবার জন্য আর সবাই তো কলকাতায় রয়েছে, কেবল সুকুমারীই জানেই। আর সুকুমারী চিঠি তো লেখেই, সুতরাং ব্যান্ডেলে যাওয়ার পরিকল্পনাটা কয়েক সপ্তাহ ঠেকিয়ে রাখা গেল। প্রথম দিনেই সুকুমারীকে কমলা দত্ত বলেছিল, এখানে হোস্টেলে কিন্তু আমাদের একটু কড়াকড়ি আছে ভাই। সুকুমারী বলেছিল, তা কড়াকড়ি থাকলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ওই যে সে যখন ইচ্ছে টিচারদের বা ছাত্রীদের সঙ্গে দেখা করতে চাইবে তা হবে না। সেক্রেটারি সেটা পছন্দ করেন না কিনা, বলেন মেয়েদের বোর্ডিং, তাই একটু সাবধান হতে হবে। তা তোমার লোকাল গার্জেন হিসেবে কার নাম লিখবো রেজিস্ট্রি খাতায়? বেশি লোকের নাম দিও না ভাই, হতে কাজের বড় ব্যাঘাত হয়। আর তাছাড়া সকলেই তাহলে যার তার নাম দিয়ে বসবে, তখন আর কাউকেই ঠেকানো যাবে না। সুকুমারী বলেছিল, বেশি লোকের নাম পাবো কোথায় বলুন কমলাদি?
আমিও তো বাপ মা মরা মেয়ে, নইলে কি আর বাড়ি ছেড়ে চাকরি করতে আসতে হয়? কমলা দত্ত যেন একটু ক্ষুণ্ণ হলো, বলে, চাকরি বলছো কেন একে সুকুমারী? সংসার তো সবাই করে। সংসার করার মধ্যে যে কি সুখ তা তো দেখেছি। এই যে না সংসার করে থাকি, সারা জীবন মার যে কি কষ্ট গিয়েছে তা তো মনে আছে। ধরে নাও না এটা আশ্রম, আমরা সবাই এখানে সেবা করতে এসেছি। ছাত্রীদের সেবা করব, নিজেদের মনুষ্যত্ব লাভের দুঃসাধ্য সাধনা করব। আগের দিন সেক্রেটারির কাছে শোনা কথাগুলো গড়গড় করে বলে যায় কমলা দত্ত। কমলা দত্ত বলেছিল, টিচাররা সবাই বলছিল যুদ্ধের সময় জিনিসপত্রের দাম বেড়েছে, 5 টাকা করে ডিয়ারনেস অ্যালাউন্স আরো বাড়িয়ে দিলে ওদের উপকার হয়। ছাত্রীদের মাইনে তো আমরা বাড়িয়েইছি। সেক্রেটারি রামমোহন সেনের মাথার ওপরই স্বামী বিবেকানন্দর গেরুয়া পাগড়ি পরা মূর্তিটা ফ্রেমের মধ্যে বাঁধানো। কি তেজদীপ্ত চাউনি, নতুন যুগের নব অবতার। কমলা দত্ত সেক্রেটারি মুখের দিকে এক পলক চেয়ে দেখে নিলে মনে হলো সেক্রেটারির চোখ দুটো যেন অমনি তেজব্যঞ্জক, অমনি বিদ্যুৎ গর্ভ, অমনি করুণা উজ্জ্বল। ওই চেহারার কাছে যেন টিচারদের সামান্য 5 টাকা ডিয়ারনেস অ্যালাউন্স বাড়াবার আর্জি এনে অপরাধ করল সে। মনে হলো কেন সে এত সামান্য অজুহাতে এই মানুষের ধ্যান ও গাম্ভীর্য ভাঙাতে এসেছে, যেন তার এতদিনের সমস্ত শিক্ষা ভুল, সব উপদেশ ব্যর্থ। সেক্রেটারি বললেন, তুমি কি বললে কমলা? কমলা দত্ত বললে, আমি কিছু বলিনি ওদের, শুধু বলেছি সেক্রেটারির কাছে আমি পেশ করব দরখাস্ত, তিনি যা করেন। রামমোহন সেন মৃদু হাসলেন, বললেন, আমি কিছু করতে পারবো না, কারণ স্কুল আমার একলার নয়। আমি সেক্রেটারি বটে, কিন্তু এ প্রতিষ্ঠান সকলের, সমস্ত জনসাধারণের। আমি আছি বলতে পারো, তবে এর একটা কমিটি আছে। প্রতিষ্ঠানের ভালো মন্দ, উন্নতি অবনতি সব বিষয়ে তারাই ঠিক করেন। কিন্তু তুমিও তো কিছু বলতে পারতে, বলে থামলেন সেক্রেটারি। বললেন, বলতে পারতে না? কমলা দত্ত কিছু বুঝতে না পেরে মাথা নিচু করে বসে রইল শুধু। সেক্রেটারি বললেন, অনেক কিছুই বলতে পারতে, বলতে পারতে এ প্রতিষ্ঠান একটা আশ্রমের মতন। এখানে আমরা সবাই সেবা করতে এসেছি। ছাত্রীদের সেবা করব, নিজেদের মনুষ্যত্ব লাভের দুঃসাধ্য সাধনা করব। বলতে পারতে এই মানুষের সংসারে আমরা অক্ষয় সম্পদের অধিকার লাভ করে জন্মগ্রহণ করেছি। বিধাতার এত বড় দানকে, এত বড় আয়োজনকে আমরা আমাদের ব্যর্থতা দিয়ে কখনো উপহাস করব না। মানুষের যোগ্য আয়োজনকে দূরে টেনে ফেলে রেখে নুন তেল মশলার সংসারে স্নিগ্ধ বিশ্রামের মধ্যে ঘুমোবার চেষ্টা করব। পৃথিবীতে আর যে যা করে করুক, আর যে যা ভাবে ভাবুক, আমরা এখানে বিশ্ববিধাতার কাছে শান্তি চাইতে আসিনি, আরাম চাইতে আসিনি। আমরা কল্যাণ চেয়েছি, কিন্তু কল্যাণ চাইলে দুঃখ কষ্টকে ভয় করলে তো চলবে না। কল্যাণ যে দুঃখের মুকুট পরেই উদয় হয় সংসারে, এসব কথা তুমি বলতে পারতে না? কমলা কথাগুলো শুনতে শুনতে অভিভূত হয়ে পড়ল। মনে হলো একদিনেই যেন সে অনেক কিছু শিখে ফেলেছে। সেক্রেটারি বললেন, উঠছো যে? আমি ওদের এই কথাগুলো বলি কে যাই। কমলা দত্ত চলে এলো, ওইটুকুই যথেষ্ট। সেদিন ফার্স্ট ক্লাসের মেয়েদের পড়াতে পড়াতে কমলা দত্ত বললে, তোমাদের মতন আমিও একদিন ছোট ছিলাম, আমিও একদিন তোমাদের এই প্রতিষ্ঠান থেকেই পাশ করেছি। আমাদের এই প্রতিষ্ঠান একটা সামান্য স্কুল মাত্র নয়, এই আমাদের আশ্রম। এখানে আমরা সবাই সেবা করতে এসেছি, দেশের দশের মানুষের সেবা করব, নিজেদের মনুষ্যত্ব লাভের দুঃসাধ্য সাধনা করব। তোমরা ভালো করে ভেবে দেখো, মানুষ বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি। এই মানুষের সংসারে আমরা অক্ষয় সম্পদের অধিকার লাভ করে জন্মগ্রহণ করেছি। বিধাতার এত বড় দানকে, এত বড় আয়োজনকে আমরা আমাদের জীবনের ব্যর্থতা দিয়ে কখনো উপহাস করব না। মানুষের কর্মযজ্ঞের আয়োজনকে
দূরে ঠেলে ফেলে রেখে নুন তেল মশলার সংসারের স্নিগ্ধ বিশ্রামের মধ্যে ঘুমোবার চেষ্টা করব না। পৃথিবীর আর যে যা করে করুক, আর যে যা ভাবে ভাবুক, আমরা এখানে বিধাতার কাছে শান্তি চাইতে আসিনি, কিংবা আরাম চাইতেও আসিনি। আমরা কল্যাণ চেয়েছি। কল্যাণ চাইলে দুঃখ কষ্টকে ভয় করলে চলবে না। কল্যাণ যে দুঃখের মুকুট পরেই উদয় হয় সংসারে, এ কথা তোমরা ভুলো না। তোমরা প্রতিষ্ঠান ছেড়ে যেদিন বৃহৎ পৃথিবীর মুখোমুখি দাঁড়াবে, সেদিন আমার আজকের এই কথাগুলো স্মরণ করো। মেয়েরা বলে, বড় দিদিমণি এত চমৎকার পড়ায়। আর একজন মেয়ে বলে, বড় দিদিমণি কি পাস জানিস, MA BT চারটিখানি কথা নয়। মাসে একবার করে কমিটির মিটিং বসে। সেক্রেটারি কাছারি ঘরে। আরো অন্যান্য সভ্যরা হাজির থাকেন তখন। হেডমিস্ট্রেস কমলা দত্ত নীরব সাক্ষী হিসেবে এক পাশে বসে থাকে। এরকম সভায় সাধারণত সেক্রেটারি রামমোহন সেন একাই 100। তিনি যা করবার করেন। কয়েকটা প্রস্তাব পাশ করে নেন, খরচের স্যাংশন, জমা খরচের খতিয়ান বা এমনই সব ব্যাপার, কিংবা স্কুল প্রতিষ্ঠান সম্পর্কে কোনো অভিযোগ অনুযোগের বিহিত করা। সেক্রেটারি বললেন, আপনারা জানেন আমাদের এই গার্লস স্কুল শুধুমাত্র স্কুল নয়, একটা ভাবী বিরাট প্রতিষ্ঠানের ক্ষুদ্র বিভাগ মাত্র। সরলবাবু সেকেলে ব্রাহ্ম ভদ্রলোক, এক মুখ, দাড়ি গোঁফ, আলোয়ান গায়ে জড়িয়ে বসেছিলেন এক পাশে। বললেন, তা তো বটেই। সেক্রেটারি বললেন, আমাদের হুগলি জেলায় যে শিক্ষার বীজ আমরা রোপণ করেছি, তা থেকে আমার আশা আছে এ একদিন ইউনিভার্সিটির মহিরুহ হয়ে গড়ে উঠবে। যুদ্ধের হাঙ্গামে অনেকেই কলকাতা ছেড়ে এখন এখানে এসে উঠেছেন। আমাদের ছাত্রী সংখ্যাও আগের চেয়ে দ্বিগুণ হয়ে উঠেছে। এই অবস্থায় আমাদের স্থান সংকুলানের জন্য স্কুলের ঘরের কিছু সম্প্রসারণ করা দরকার হয়ে পড়ছে। সুতরাং আমি প্রস্তাব করি, ছাত্রীদের বেতন বৃদ্ধি অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে জিনিসপত্রের দাম যখন চারিদিকে বেড়েই চলেছে। ললিতবাবু নিজে ব্যবসায়ী মানুষ, বললেন, দাম আবার বাড়েনি? কাল সকালে 300 গ্রস মাল কিনেছি 22.5 টাকা দরে, আর সন্ধেবেলা মশাই বলা নেই ক নেই 12 আনা দাম বেড়ে গেল। আগে জানতে পারলে আরো বেশি কিনতাম মশাই। সরলবাবু বললেন, শিক্ষার ব্যয় বাড়ালে কি ভালো হবে? একেই দরিদ্র গৃহস্থরা। আপনি কি বলেন কমলা দেবী? সেক্রেটারি বললেন, শিক্ষার ব্যয় সম্বন্ধে যে কথা উঠেছে তার সম্বন্ধেও আমার বক্তব্য আছে। আপনারা জানেন বাংলাদেশে স্ত্রী শিক্ষার জন্য এখানকার মনীষীরা কি করেছেন, বিশেষ করে এই হুগলি জেলায়। কত বিরুদ্ধতা সত্ত্বেও আজ এই স্ত্রী শিক্ষার বহুল প্রচলন হয়েছে এখানে, তা আপনাদের অবিদিত নেই। এর জন্য যা কিছু কৃতিত্ব সবই সেই সব প্রাতঃস্মরণীয় মহাপুরুষদের। সরলবাবু গা ঝাড়া দিয়ে বললেন, রাজা রামমোহন রায়ের অবদান এ কথা যেন আমরা ভুলে না যাই সেন মশাই। সেই আদি যুগে যখন খ্রিস্টান মিশনারিদের অপচেষ্টার ফলে হিন্দু ধর্ম লোপ পাওয়ার উপক্রম হয়েছিল, তখন রামমোহন রায়ের মতো ঋষিকল্প প্রাণ এসেছিলেন আমাদের উদ্ধার করতে। সরলবাবু সোজা হয়ে বসে বললেন, আর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কথা বলুন ওই সঙ্গে। তারকবাবু গলায় মাথায় কমফোর্টার জড়িয়ে এতক্ষণ চুপ করে বসেছিলেন। কিছু বলা তার স্বভাব নয়, কিন্তু আর থাকতে পারলেন না। বললেন, কেন, বিদ্যাসাগর কি ফেলনা নাকি মশাই? বিদ্যাসাগর কি বানের জলে ভেসে এসেছিলেন? সরলবাবু উত্তেজিত হন না সহজে, এবারেও হলেন না। বললেন, বিদ্যাসাগর মশাই যাই করে থাকুন, গোড়াপত্তন তো করলেন রাজা রামমোহন রায়ের পরে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র। ব্রহ্মানন্দর ব্রাহ্মিকাদিগের প্রতি উপদেশ পড়ে দেখেছি, আহ, কি মহাপুরুষই ছিলেন তারা সব। তারকবাবু বললেন, আপনি সীতার বনবাস পড়ে দেখবেন, তার চেয়েও ভালো লাগবে। শিক্ষা শিক্ষা যে বলছেন, বিদ্যাসাগর মশাই বই না লিখলে পড়তো কি মেয়েরা শুনি? সেক্রেটারি থামিয়ে দিলেন, বললেন, তা যদি বলেন তো এই হুগলি জেলাতেই 1800 সালে বাংলাদেশের মধ্যে শ্রীরামপুরে প্রথম মহিলা স্কুলের প্রতিষ্ঠা করেন একজন বিদেশিনী। তার নাম শ্রীমতী হ্যানা মার্সম্যান। বাংলাদেশে সেই প্রথম গার্লস স্কুল বলতে গেলে।
কারো একক চেষ্টায় কোনোদিন কোনো বড় জিনিসই হয়নি, হয়ও না। তা বলে কেউ কারো চেয়ে ছোট নয়। এই যে আমাদের প্রতিষ্ঠান, এই কি আমারই একলার চেষ্টায় হয়েছে বলতে পারি? আপনাদের সকলের চেষ্টাতেই তো এর সার্থকতা। ললিতবাবু বললেন, তা কি করে বলি? আপনি এই স্কুলের পেছনে কম করে 2 লক্ষ টাকাটাও ঢেলেছেন। কে পারে বলুন তো আজকাল 2 লক্ষ টাকা ব্যবসায় ঢাললে বেকসুর ডবল লাভ না করুন 70%? তো সেক্রেটারি বললেন, লাভ লোকসানের কথা ভাবলে আমি স্কুলের প্রতিষ্ঠা করতাম না। সে প্রসঙ্গ আজকের সভায় অবান্তর। সে যা হোক, আজ আর একটা বিষয় আপনাদের কাছে উপস্থিত করতে চাই। আমাদের প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষয়িত্রী একটা যুগ্ম দরখাস্ত আমার কাছে পাঠিয়েছেন, বেতন বৃদ্ধি দাবি করে। আমি দরখাস্তটা পড়ি, শুনুন। শুনে আপনারা যা বিবেচনা করেন বলবেন। বোর্ডিং বাড়িতে সবাই উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিল। মনীষা সেন বললে, মাইনে যদি না বাড়ে তো কি করব বল ভাই, চাকরি তো ছাড়তে পারবো না। মাধুরী বললে, কেন, আসানসোল গার্লস স্কুলে গেলে এক্ষুনি 80 টাকা মাইনে হয়। লীলা দত্ত বললে, সে বিজ্ঞাপন আমি দেখেছি, অঙ্ক, হিস্ট্রি, ইংরেজি সব পড়াতে হবে, খাটুনি নেই নাকি? তারপর কোচিং ক্লাস আছে না। মনীষা সেন বললে, আর অত দূর, আসানসোল কি এখানে ভাবছো? ব্যান্ডেল এসেছে, আসানসোল যেতে পারবো না? একবার যখন বাড়ি ছেড়েছি তখন যেখানে বেশি মাইনে পাবো সেখানেই যেতে রাজি আছি। মাধুরী বললে। মনীষা সেন বললে, কিন্তু কমলাদির মতো এরকম হেড মিস্ট্রেস পাবে নাকি সেখানে? লীলা দত্ত বললে, আর কিছুদিন পরে তো আমাদের স্কুল ও কলেজ হয়ে যাচ্ছে, তখন তো প্রফেসরও হয়ে যেতে পারি। মাধুরী ঠোঁট বেঁকিয়ে বললে, হ্যাঁ, কলেজ নয়, শুধু একেবারে ইউনিভার্সিটি। মনীষা সেন বললে, আমি বলছি ইউনিভার্সিটি না হোক, কলেজ হবেই, এই দেখে নি। সুকুমারী তখন সবে নতুন ঢুকেছে, কথাবার্তার রহস্যটুকু কিছুই বুঝতে পারলে না। আলোচনার পর সবাই চলে গেলে সুকুমারী জিজ্ঞেস করলে, আচ্ছা মনীষাদি, আপনি যে বললেন কলেজ হবে, কেন হবে? মনীষাদি বললে, হবে হবে, আর কিছুদিন থাকো, বুঝতে পারবে কেন হবে। বলুন না মনীষাদি, কেন হবে? তবে শোনো, ওই কমলাদি, ওরই জন্য একদিন এই স্কুল প্রাইমারি থেকে মাইনর স্কুল হয়েছে, তারপর একদিন মাইনর স্কুল থেকে আবার হাই স্কুল হয়েছে, এখন আবার হাই স্কুল থেকে কলেজ হবার কথা হচ্ছে। আর কমলাদি যদি স্কুল ছেড়ে দেয় তো এই স্কুলে উঠিয়ে দেবেন সেক্রেটারি। ওরই জন্যে তো এই স্কুল, আমাদের চাকরি বাকরি সব, যা কিছু এখানে দেখছো ভাই, সব নিলক্ষ্য, আমরা এখানে কেবল উপলক্ষ মাত্র। কেন স্কুল উঠিয়ে দেবেন কেন? সুকুমারী প্রথমটায় ভারী অবাক হয়ে গিয়েছিল। এই সমস্তই উপলক্ষ লক্ষ্য শুধু কমলাদি, কমলা দত্ত, কিন্তু সে কথা শুনবার অবকাশ হলো না। মিটিং শেষ করে কমলাদি তখন ফিরেছে। মাইনে অবশ্য সেদিন কারোরই বাড়েনি। যে কবছর সুকুমারী বিয়ের আগে পর্যন্ত ওখানে চাকরি করেছিল, সে কবছরই উল্লেখযোগ্য মাইনে বাড়েনি। মাইনে বাড়াবার প্রশ্নতে বরাবর ব্যয় সংকোচের কথাই উঠেছে। কমলাদি বলেছে, ধরে নাও না আমরা সেবা করতে এসেছি এখানে, দেশের দশের সেবা, মনুষ্যত্ব লাভের দুঃসাধ্য সাধনা করতে এসেছি, তা ভাবতে পারো না? ছাত্রীদের ক্লাসে গিয়ে কমলা দত্ত সেদিন মিটিং থেকে এসে বক্তৃতা দিলেন। বলে, একদিন এই বাংলাদেশে নতুন করে প্রথম স্ত্রী শিক্ষার বীজ রোপণ করেছিলেন রাজা রামমোহন রায়। জন কয়েক বিদেশি মিশনারি, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতি মহাপুরুষেরা। কিন্তু শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, আজ থেকে প্রায় 150 বছর আগে বাংলাদেশে এই হুগলি জেলার শ্রীরামপুরে সর্বপ্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সে 1800 সালের কথা। সে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন একজন বিদেশিনী, তার নাম তোমরা মনে রেখো। তিনি হচ্ছেন সুবিখ্যাত পাদ্রী মার্সম্যান সাহেবের স্ত্রী শ্রীমতী হ্যানা মার্সম্যান। এই হুগলি জেলার ব্যান্ডেলেই আবার একদিন প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদের প্রতিষ্ঠাতার নাম প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। এও মনে রেখো, আজ যে তোমাদের 8 আনা করে মাইনে বাড়লো,
সেদিনে সেই গৌরবময় দিনের কথা ভেবে অন্তত আশা করি তোমরা এর জন্য ক্ষুণ্ণ হবে না। তোমাদের বাবা মা গুরুজনদের বুঝিয়ে বলবে এই কথা। তারাও যেন আমাদের মহৎ উদ্দেশ্যের সাহায্য এবং সহযোগিতা করেন। ঠিক এমন সময় কাণ্ডটা ঘটল। আদিনাথ বললে, ঠিক এমনই যখন পরিস্থিতি, তখন এক শনিবারে সুকুমারীর চিঠি পেয়ে আমি হাজির হলাম গিয়ে হুগলি গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস কমলা দত্তর আপিস রুমে। ব্যান্ডেল স্টেশনে এর আগে বার দুয়েক মাত্র এসেছে আদিনাথ। প্রথমবার এসেছে সুকুমারীকে নিয়ে ইন্টারভিউয়ের দিন, আর তারপর যেদিন প্রথম চাকরিতে জয়েন করলো সুকুমারী। সুকুমারী লিখেছিল, বারবার করে লিখছি, তবু তুমি আসছো না। এই শনিবার যদি না আসো তো আমি নির্ঘাত চাকরি ছেড়ে দেব। আমাকে এখানে একলা ফেলে রেখে তুমি যে আরাম করে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে তা হবে না। নিশ্চয়ই আসবে বলছি। স্টেশনে নেমে একটা ঘোড়ার গাড়ি একেবারে যাওয়া আসার ভাড়া ঠিক করবে, আমি তোমার সঙ্গে কলকাতায় গিয়ে বেরিয়ে আসবো। সেদিনকার সেই গাড়োয়ানটা বোধহয় চিনতে পারলে। দুপুরের রোদে স্টেশনের চারপাশটা একেবারে টাটা করছে, শুধু অশ্বত্থ গাছ তলাটা একটু ছায়ার মতন। হুগলি গার্লস হাই স্কুল সেই প্রথম চোখে দেখলে আদিনাথ। দুটো তিনটে দোতলা বাড়ি, বাড়ির চারদিকে লতানো গাছের বেড়া ঘেরা পাঁচিল, প্রায় জেলখানার পাঁচিলের মতো উঁচু। সামনের লাল সুরকির পথ দিয়ে ভেতরে ঢুকতে হয়। হেডমিস্ট্রেসের ঘরের সামনে স্লিপ দিতে ভেতর থেকে ডাক এলো। সুকুমারের চিঠিতে কমলা দত্তর সম্বন্ধে আদিনাথের অনেক কিছুই জানা ছিল। কমলা দত্তর ঘরে ঢুকে আদিনাথের মনে হলো কমলা দত্তকে যেন আগে দেখেছে অনেকবার। সেই বিরাট সেক্রেটারিয়েট টেবিল, পাশের র্যাকে সাজানো বইয়ের পাহাড়, ওপাশের দেওয়ালে সিস্টার নিবেদিতার মস্ত একটি ছবি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সাজসজ্জা। আর এই পরিবেষ্টনীতে সরল গম্ভীর একটু মোটাসোটা চেহারার চশমা পরা মেয়েটি যেন কমলা দত্ত না হয়েই যায় না। আদিনাথ ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে কমলা দত্ত চোখ তুলে চাইলে, বলে, আপনার নাম বুঝি আদিনাথ মুখোপাধ্যায়? আদিনাথ বললে, হ্যাঁ। কমলা দত্ত সামনের চেয়ারটা দেখিয়ে বললে, বসুন, এখনই ডেকে পাঠাচ্ছি সুকুমারীকে। আদিনাথ বসেছিল। তারপর কমলা দত্ত একটা স্লিপে কি যেন লিখে পাঠিয়ে দিয়েছিল ভেতরে। কমলা দত্ত বলেছিল, আমাদের এখানে ছাত্রী বা শিক্ষয়িত্রীদের বাইরে যাওয়া আসা সম্পর্কে খুব কড়াকড়ি মেনে চলা হয়। ভালোই তো, এই তো ভালো। কমলা দত্ত বলেছিল, তাতে আপনাদের সুবিধে, আর আপনাদের আত্মীয়া টিচার বা ছাত্রী যারা এখানে থাকেন তাদেরও ভালো। পাড়াগা জায়গা তো, তাই আমাদের সেক্রেটারি এ বিষয়ে খুব স্ট্রিক্ট। আদিনাথ কি আর বল, শুধু বলেছিল, আজকাল একটু স্ট্রিক্ট হয় ভালো বলে মনে হয় আমার নিজের। কমলা দত্তর কথায় যেন কৈফিয়তের সুর ছিল একটু। বলেছিল, না, অনেকে আবার এসব পছন্দ করেন না কিনা, তাই বলছি মেয়েদের নিয়ে স্কুল চালানোর অনেক বিপদ, একটু এদিক ওদিক হলেই নানা কথা ওঠে। সুকুমারী বোধহয় তৈরিই ছিল, শুধু স্লিপ যাওয়ার যা অপেক্ষা। কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই অনেক কথা হয়ে গেল কমলা দত্তর সঙ্গে। আদিনাথ বলেছিল, সেদিক থেকে আপনাদের স্কুলের তো খুব সুনাম। কমলা দত্তর হাতে কলম, আর সামনে অসম্পূর্ণ একটা চিঠিও পড়েছিল। এই কথার উত্তরে কমলা দত্ত তার সেই চিঠিটাই আবার লিখতে শুরু করেছিল। যখন সুকুমারী এলো তখন দেখলে আদিনাথ চুপ করে বসে আছে আর কমলা দত্ত চিঠি লিখতে ব্যস্ত। তাহলে আসি কমলাদি? এসো ভাই, বেশি দেরি করো না যেন, তোমার জন্য অপেক্ষা করব কিন্তু। বাইরে এসে আবার ঘোড়ার গাড়িতে উঠল দুজনে। সুকুমারী বললে, জানলাগুলো বন্ধ করে দাও। সে কি, দম আটকাবে যে? না তা হোক, আমাদের স্কুলের এই নিয়ম, এইটুকু তো পথ, তারপর ট্রেনে উঠেই তো আবার খোলামেলা। তা কমলাদিকে দেখলে তুমি? দেখলাম। দেখলে তো জানি, কিন্তু কিরকম দেখলে? আদিনাথ হেসে উঠেছিল, বলেছিল, অলঙ্কার শাস্ত্রের মতো তোমাদের কমলা দত্ত শঙ্খিনীর পর্যায়ে পড়ে বোধ হয়। শঙ্খিনী? সে আবার কি? শাস্ত্র মতে তো নারী 4 রকমের, পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী আর হস্তিনী। আর তোমাদের কমলা দত্তকে হস্তিনী বলবো না, তুমি আবার রাগ করবে। শঙ্খিনী বলাই ভালো, পদ্মে আছে দীঘল শ্রবণ, দীঘল নয়ন,
দীঘল চরণ দীঘল পানি। তারপর একটু হেসে আদিনাথ সেদিন বলেছিল, এসব লক্ষণগুলো তো দূর থেকেই মিলে গেল শঙ্খিনী মেয়ের সঙ্গে। কিন্তু সুকুমারী বললে, এই এত লক্ষণ মিলিয়ে তুমি বিচার করো নাকি? বাবা বাবা, লক্ষণ না মিললে চলে? মেয়েদের চরিত্র সম্বন্ধে শাস্ত্রেই বলেছে, দেবা না জানন্তি কুতো মনুষ্যা। লক্ষণগুলো মিললে তবু যা হোক একটু আঁচ করা যায়। তা ওইটুকুন সময় তুমি তো কান চোখ হাত পা সবই দেখে ফেলেছ, আর কি লক্ষণ দেখলে? আর যেসব লক্ষণ আছে তা মেলাতে গেলে আরো ঘনিষ্ঠ হয়ে মিশতে হয়, ওর উপর দেখে হয় না। কিন্তু তা কি করে আর সম্ভব বলো? মনে আছে আদিনাথের কথা শুনে সুকুমারী সেদিন খুব রাগ করেছিল। তুমি দেখছি যা তা, আর যার সম্বন্ধে যাই কিছু বলো না কেন কিছু বলবো না, কিন্তু কমলাদির সম্বন্ধে তুমি ওরকম বলো না। জানো আমার মেয়ে হয় না, আমার মা নেই, কিন্তু এখানে এসে মায়ের অভাব মিটিয়েছে কমলাদি। শিখাদি বিধবা বলে কমলাদি পর্যন্ত মাছ খায় না। এই এত বায়োস্কোপ সিনেমা হচ্ছে চারদিকে, সবাই তো যায়, কমলাদি গিয়েছে কোনোদিন? পান সুপুরি লবঙ্গ পর্যন্ত খায় না। ওই মিলের শাড়ি আর ফিতে বাঁধা জুতো। আমরা সবাই মাইনে বাড়াবার জন্য দরখাস্ত করেছিলাম, কিন্তু কমলাদি 5 বছর আগেও যে মাইনে পেত এখনো সেই মাইনেই নিচ্ছে। কমলাদি বলে, কি হবে বেশি টাকা নিয়ে? আমার তো কেউ নেই যে দেবো কাউকে, বরং স্কুল ফান্ডেই জমা হোক, স্কুলের আয় বাড়লেই আমি খুশি। ফিরতে ফিরতে কিন্তু রাত 10টা বেজে গেল। অনেকদিন পরে কলকাতা দেখা, অনেকদিন পরে আদিনাথের সঙ্গ পাওয়া। সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে ফিরতে একটু দেরি হবে বই কি। ফেরবার সময় সুকুমারী বললে, শনিবার শনিবার এসো সত্যি, না এলে মোটে ভালো লাগে না আমার। কমলা দত্ত বললে, তোমরা সবাই খেয়ে নাও ভাই, খেয়ে শুয়ে পড়োগে, আমি পরে খাবো। সুকুমারীর জন্য আমাকে তো বসে থাকতেই হবে। মনীষা সেন, মীরাদি, ললিতাদি, মাধুরী, শিখাদি সবাই 9টার পর খেয়ে দিয়ে শুয়ে পড়ল। সুকুমারী আসতে কমলা দত্ত বললে, এই এত দেরি করে আসা হলো তোমার? এরকম দেরি করলে কিন্তু সেক্রেটারিকে আমি নিশ্চয়ই বলে দেব। বলেছি না, এসব উনি পছন্দ করেন না, এতে প্রতিষ্ঠানের বদনাম হয়। তারপর খেতে খেতে কমলা দত্ত একসময় বললে, তা এতক্ষণ কি করলি তোরা শুনি? কি আবার করবো কমলাদি, সিনেমা দেখলাম আর তারপর চা খেলাম দুজনে। তা বলে এতক্ষণ? এত কি গল্প হলো রে তোদের? এই যত সব বাজে বাজে কথা আর কি, এখন সব মনেও নেই। তা আদিনাথ বাবুর বাড়ির লোকে কিছু বলে না? ও মা, তারা কি কেউ জানে নাকি? কে কে আছে আদিনাথ বাবুর বাড়িতে? সবাই আছে, বাপ মা ভাই বোন দাদা দিদি, কে নেই? আর আমাদের কি আজকের আলাপ, আজ 10 বছর ধরে দুজনে মিশি। কমলা দত্ত বললে, 10 বছর ধরে মিশছো বটে, কিন্তু কাজটা ভালো করছো না, এও তোমায় বলে রাখছি। কোনো পুরুষের সঙ্গে কোনো যুবতী মেয়ের গোপনে মেশাই উচিত নয়, এর পরিণাম কখনো ভালো হয় না সুকুমারী, এ আমার কাছে শুনে রাখো। সুকুমারী বললে, কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি কমলাদি। কিন্তু প্রবৃত্তির বিকৃতি ঘটতে কতক্ষণ শুনি? যা আপাত সুখ বলে মনে হচ্ছে, তা যে পরিণামে কত ভীষণ তোমরা কল্পনাও করতে পারছো না। এত ছোট এত তুচ্ছ সুখের প্রতি তোমাদের কেন যে এত আকর্ষণ বুঝতে পারি না। একটা বড় আদর্শকে লক্ষ্য করে জীবন কাটাতে পারো না? তাই তো সেদিন পড়ছিলাম, রবীন্দ্রনাথ বলেছেন, বড়র মধ্যেই আমাদের বাস। এই সত্যটি স্মরণ করবার জন্যেই আমাদের ধ্যানের মন্ত্রে আছে ওম ভূ ভুবস্বা। এই কথাটা ভুলে গিয়ে যখন আমি মনে করি তুচ্ছ ঘরের মধ্যেই আমাদের বাস, ছোট আরামের মধ্যেই আমাদের বাস, তখন হৃদয়ের মধ্যে যত রাজ্যের উৎপাত জেগে ওঠে, যত কাম ক্রোধ লোভ মোহ। সুকুমারী চুপ করে রইল। কমলা দত্ত বললে, ওই যে গাদা গাদা চিঠি আসে প্রায় তোমার নামে দেখি, ও বুঝি আদিনাথ বাবুরই লেখা? সুকুমারী বললে, ওর চিঠি না পেলে আমার কিছু ভালো লাগে না যে কমলাদি। কমলা দত্ত খানিকক্ষণ একটু থেমে রইল। তারপর বললে, আমি যদি তোমার মা হতুম সুকুমারী, আদিনাথ বাবুর সঙ্গে মিশতে তোমায় আমি ঠিক বারণ করতাম। যাক, আর কি বলবো, তোমার নিজেরই ভালো মন্দ বুঝবার যথেষ্ট বয়স হয়েছে। রাত অনেক হয়েছিল, সে রাতে আর বেশি কিছু বললে না কমলা দত্ত। অনেকদিন পরে এসব কথা সুকুমারী আদিনাথকে বলেছে।
সুকুমারী বলেছিল, জানো, কমলাদির কথা শুনে সেদিন রাত্রে আমারও কেমন মনে হলো যেন বড় অন্যায় করছি আমি। তোমার সঙ্গে এতদিন মিশছি, কই কেউ তো এর আগে এমন করে আমায় বারণ করেনি। নিজের মা ছিল না, মনে হলো মা থাকলে তো এমন করে সত্যিই তোমার সঙ্গে মিশতে পারতাম না। মা থাকলে মাও তো ঠিক এমন করেই বারণ করতো। কিন্তু কি আশ্চর্য মেয়ে বলো তুই কমলাদি। কমলাদি কি এই স্কুল, এই প্রতিষ্ঠান ছাড়া আর কিছু ভাবেনি কোনোদিন? কোনোদিন কি কারো চিঠি পাওয়ার প্রতীক্ষায় মুহূর্ত গুনে গুনে দিন রাত্রির ভোর করেনি? ভেবে কোনো কুল কিনারা পেতাম না। সত্যি এক একবার ভেবে ভেবে অবাক হয়ে যেতাম। দিন রাত স্কুল আর স্কুল, প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান, ছাত্রীদের ভালো আর মন্দ, শিক্ষার উৎকর্ষ, চিঠি পত্র আর ফাইল, কমিটি আর মিটিং, সেক্রেটারি আর এডুকেশন। ক্লান্তি আসে না, বিতৃষ্ণা আসে না? কমলা দত্ত বলতো, সে কি রে, আমিও তো মানুষ, ক্লান্তি আসবে না? নইলে রাত্রিরে ঘুমোই কেন? কখন ঘুমো, কতটুকু ঘুমো আমরা জানি না বুঝি? ধুরবোকামি, না ঘুমোলে বাঁচে মানুষ? তা আমরা যখন উঠি তখন তোমার তা অর্ধেক কাজ সারা হয়ে গিয়েছে দেখি। কখনই বা ঘুমো আর কখনই বা ওঠো, কিছুই টের পাইনে। গালোর মা তাই তো বলে, বদ্দিদিমণির 2 জোড়া চোখ আর 12টা হাত। মিথ্যে বলে না সে। কমলা দত্ত বলে, 2 জোড়া চোখ আর 12টা হাত যদি থাকতো তো লোকে যে রাক্ষসী বলতো। গালোর মা অমনি। তবু তো এত কাজ করেও সেক্রেটারির কাছে রোজই ভুকুনি খেতে হয়। কেন? আমার যদি 12টা হাত হয় তো ওর তাহলে 24টা হাত আর 12 জোড়া চোখ। অমন কাজের লোক আর দেখিনি ভাই। আমি যদি অমন হতে পারতুম। এই তো সেদিন সেক্রেটারি বললেন, বয়সের সঙ্গে সঙ্গে কাজে তুমি একটু ঢিলে দিচ্ছ আজকাল কমলা। কমলার সে কথা আজও মনে আছে। প্রতিদিন যেমন স্কুলের রিপোর্ট দিতে যায়, কমলা সেদিনও গিয়েছে। সেক্রেটারি খাতা দেখতে দেখতে বললেন, এবার রেজাল্ট এত খারাপ হলো যে? অঙ্কতে এবার অনেকে ফেল করেছে দেখছি। অঙ্ক কে পড়ান? মনীষা সেন, আমাদের অনেক দিনের পুরনো টিচার। কিন্তু মাইনে বাড়াবার জন্য তো এরাই সেদিন সবাই দরখাস্ত দিয়েছিলেন। এদের যদি কাজ করবার ইচ্ছেই না থাকে তো জোর করে আমরা ধরে রাখতে চাই না কাউকেই। এইটা তুমি ওদের বুঝিয়ে দিতে পারো না? এ কথার উত্তর না দিয়ে কমলা দত্ত চুপ করে বসে রইল। সেক্রেটারি আবার বললেন, সেদিন দেখেছিলাম রাস্তায় হেঁটে বেড়াতে বেরিয়েছেন ওরা। আমি তো বারবার করে বলে দিয়েছি, যতদিন আমাদের স্কুলে ওরা থাকবেন ততদিন আমাদের স্কুলের সব নিয়ম কানুন মানতেই হবে। আমাদের এটা তো ঠিক স্কুল নয়, একে আশ্রম বলে ভাবতে হবে। আর এই কাজকেও চাকরি মনে করলে চলবে না। তেমন ভাবে যদি কাজ করতে পারো তো থাকো, আর নয়তো বলো স্কুল আমি তুলে দিই। বুকটা ছ্যাত করে উঠল কমলা দত্ত। সেক্রেটারি রামমোহন সেনের সামনে বসে থরথর করে কাঁপতে লাগলো যেন সে। স্কুল তুলে দিলে সেক্রেটারির কি আসবে যাবে? কিন্তু কমলা দত্ত, এই স্কুল কি কমলা দত্তর শুধু কর্মস্থল? শুধু মাসকাবারি মাইনে দেবার সম্পর্ক এর সঙ্গে? আজ যদি সেক্রেটারি মাইনে না দেন তবু যে এখানেই থাকতে হবে তাকে। সেক্রেটারিকে তার ভয়ও করে, আবার সেক্রেটারির কাছে রোজ একবার করে না এলেও যেন অস্বস্তির সীমা থাকে না তার। মনে হয় সেক্রেটারির চোখের চাউনিতে যেন কোনো জাদু আছে। সেক্রেটারি যেন কোনো দুর্ভেদ্য জালে তাকে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে রেখেছেন। অথচ এত দিনের অভ্যেস, এই দুঃসহ বন্ধনের মধ্যেই যেন কমলা দত্তর পরম তৃপ্তি। এই বাঁধন যেন আর সে কাটাতে পারবে না। আজ যদি সেক্রেটারি তাকে স্কুলের দায়িত্ব থেকে মুক্তিও দেন তো কমলা দত্তর যেন আর চলে যাওয়ার ক্ষমতাও নেই এতটুকু। কমলা দত্ত যেন অসহায়, নিঃসম্বল। এতদিন সেক্রেটারি সুদৃঢ় আশ্রয়ের মধ্যে থেকেও যেন তাই কমলা দত্ত চিরকাল নিরাশ্রয়। আল্লাদি মাসিমা এক একদিন বলেন, ধন্যী মেয়ে বটে মা তুই। কমলা দত্ত বলে, কেন ধন্যী হতে যাব কেন মাসিমা? আমার জামাই সেদিন বলছিল, পুঁটির বর বলছিল, এমন মেয়ে লাখে একটা মেলে না, স্কুলে মেয়েদের এত ভালোবাসেন উনি। কমলা দত্ত বললে, অত প্রশংসা করবেন না মাসিমা, পায়া ভারী হয়ে যাবে। না রে, ঠাট্টা নয়, আমি বললাম কমলা মেয়ে ছোটবেলা থেকেই এমনই লেখাপড়ার শখ। আমি তো দেখে আসছি, আমার পেটের ছেলে মেয়েদের সঙ্গেই তো একসঙ্গে মানুষ, অথচ
আমার ছেলে মেয়েদের কারো লেখাপড়া কি হতে নেই? সত্যি বোধহয় নেশা আছে কমলা দত্তর। শুধু লেখাপড়ার ওপরেই যে নেশা তা নয়, স্কুলের ওপরও নেশা নয়, কাজের ওপরও তার নেশা নয়, নেশা অন্য জিনিসে। মনে আছে মনীষা সেন একদিন সুকুমারীকে বলেছিল, জানো ভাই, এই স্কুলের জন্যই কমলাদি আর কমলাদির জন্যই এই স্কুল। সেক্রেটারিও কমলাদিকে কখনো ছাড়বে না, আর কমলাদিও সেক্রেটারিকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সেদিন এ কথার মানেই বুঝতে পারেনি সুকুমারী। কতবার কত ভালো ভালো জায়গা থেকে চাকরির ডাক এসেছে কমলা দত্তর। চন্দননগর কৃষ্ণভামিনী নারী মন্দির থেকে চিঠি এসেছিল তার কাছে। লোক এসেছিল চুচড়োর মহিলা শিক্ষা সদন থেকে। অনেকে অনেক প্রলোভন দেখিয়েছে। চন্দননগরে বড় বড় লোকের বাড়ি। গোন্দলপাড়ার মেয়েদের জন্য নতুন স্কুল হলো। পালপাড়া বিবির হাটেও স্কুল হলো। শুধু কি তাই, কলকাতা থেকেও তো কতবার ডাক এসেছে তার। সেক্রেটারির বন্ধু রায়বাহাদুর হরনাথ সেন, তিনিও কত অনুরোধ করেছেন। প্রথম প্রথম এরা বলতো, এই মাধুরী মনীষা সবাই, যাও না কমলাদি, কলকাতায় গেলে তোমার অনেক মাইনে বাড়বে। কমলা দত্ত বলতো, মাইনে চাইলে এখানেই বুঝি বাড়ে না? না। সরলা বলেছিল, আপনি যে কি কমলাদি, আমরা যদি এমন চান্স পেতাম, আমাদের কেউ বলে না। সুকুমারী তখন আসেনি। বলেছিল, তা সেক্রেটারি এ নিয়ে কিছু বলেননি? কমলা দত্ত বলেছিল, সেক্রেটারিকে আমি এই নিয়ে কথা বলবো? কি যে তুই বলিস সুকুমারী, তোরা হলে ওর সামনে ভয় কথাই বলতে পারতিস না। এতদিন ধরে যাচ্ছি তো ওর বাড়িতে, তাছাড়া ছোটবেলা থেকে ওর বাড়িতেই একরকম মানুষ হয়েছি বলা যায়, কিন্তু তবুও আমারও ওর সামনে যেতে এখনো পা কাঁপে। বাড়ির ছেলেমেয়েরাই ওর সামনে ঘেঁষে না, তা আমি। তারপর থেমে বলে, কিন্তু ভেতরে ভেতরে ভারী দয়ামায়া ওর, জানিস। সুকুমারী বলে, চেহারা দেখে কিন্তু তা বুঝবার উপায় নেই কমলাদি। কিন্তু কি চেহারা দেখছিস তো, খাঁটি এরিয়ান চেহারা, চওড়া চওড়া হাতের পাঞ্জা, মনে হয় ওই হাত দিয়ে যদি টিপে ধরেন তো গুড়িয়ে পিষে যাব একেবারে। কিন্তু ওই চেহারার ভেতরে নরম মনটা কোথায় যে লুকিয়ে আছে, বাইরে থেকে কেউ টের পায় না। রোজই যায় ওর কাছে, রিপোর্ট দিতে যেতে হয় তো, কিন্তু দুদিনের জন্য যখন কোথাও যান উনি, বড় ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় এত বোঝাবুঝি আর সইতে পারবো না। তারপর যখন ফিরে আসেন, সামনে গিয়ে দাঁড়াই, মনটা হালকা হয়ে যায়। অথচ শুনলে বিশ্বাস করবি না, আজ পর্যন্ত আমাকে একটা ভালো কথা পর্যন্ত বলেননি। ওর কাছ থেকে প্রশংসা পেয়েছি এমন একটা দিনের কথাও মনে পড়ে না। সত্যি কতদিন সেক্রেটারির বাড়ি থেকে বেরিয়ে গাড়ির বন্ধ দরজা জানলার মধ্যে বসে অঝোর ধারায় কেঁদেছে কমলা দত্ত। বাইরের কেউ সে কথা জানে না। এই যে স্কুলের জন্য প্রাণ দিয়ে এত পরিশ্রম, বাইরে তার জন্য যত সুখ্যাতিই হোক, সে সুখ্যাতির এক কণাও ওর কাছ থেকে পাওয়া যায়নি। বরং কতদিন বলেছেন, তোমাকে দিয়ে আমার আর কাজ চলবে না কমলা, তুমি বরং চাকরি ছেড়ে দাও। ছোট মেয়ে মানু দৌড়তে দৌড়তে এসে বললে, মা, বাবা না কমলাদিকে খুব বকেছে জানো। আল্লাদি মাসিমা বেলা 9টা পর্যন্ত শুয়ে শুয়ে আড়মোড়া ভাঙছিলেন। বললেন, তোর ওসব কথায় কান দেবার দরকার কি রে মুখপুরি? সত্যি মা, আমি দেখেছি কমলাদি কাঁদছিল। দুদিন পরে দেখা হতেই আল্লাদি মাসিমা বললেন, কর্তা বুঝি তোমায় সেদিন খুব বকেছিল কমলা? কদিন তাই আসনি বুঝি, মানু বলছিল। প্রথমটা কেমন যেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল কমলা দত্ত। তারপর থমকে গিয়ে বললে, হ্যাঁ, উনি তো গুরুজনের মতো, উনি তো আমার ভালোর জন্যই বলেন, আমি কিছু মনে করি না। সত্যি তোমার ভালোর জন্যই তো বলেন মা, তোমার জন্যই তো স্কুল হলো, তুমি পড়বে, লেখাপড়া করে বড় হবে, উন্নিমান্নি হবে, সেই জন্যই তো স্কুল বড় করা। তোমাকে বড় করবার জন্যই তো স্কুলকে আজ কলেজ করা হচ্ছে। কমলা বলে, তা কি আর জানি না মাসিমা। শুতে যাওয়ার আগে সেদিন কমলা দত্ত সুকুমারীকে বললে, এত কথা বললাম বলে তোর খুব রাগ হলো তো? আর কারোকে বলো না কিন্তু কমলাদি, সুকুমারী বললে। কাকে আর বলতে যাচ্ছি, আমারও তো সময় নেই ভাই। আমারও কি স্বাদ হয় না ভাই? হয় বই কি। মনে হয় সিনেমায় যাই, ভালো ভালো শাড়ি গয়না পরি তোদের মতো, মার সঙ্গে
বাগ্নিসন্ধিপুরে মানুষ হলে আমিও হয়তো তাই করতুম। কিন্তু যখন এই ব্যান্ডেলে এলুম তখন থেকে সেক্রেটারির কাছে থেকে থেকে ওদিকে আর মন গেল না। মনে হয় ওসব দুদিনের, ওতে চোখ হয়তো ভরে কিন্তু বুক ভরে না। গীতায় আছে, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই যে মেয়েদের সেবা করতে এসেছি, এই সেবাতে জীবন কাটিয়ে দিতে পারলেই আমি ভাই ধন্য হয়ে যাব। জীবনে আমি আর কিছুই চাই না। বললাম, তারপর? আদিনাথ বললে, তারপর পরের শনিবার দিনও গেলাম। আবার সেই স্টেশনে নেমে ঘোড়ার গাড়ির যাতায়াতের ভাড়া করা, আর তারপর আবার সেই হুগলি গার্লস স্কুলের হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করা। সেদিনও ঠিক তেমনি কাজের মধ্যেই ডুবেছিল কমলা দত্ত। ঘামে ভিজে কপাল, মিলের ফর্সা শাড়িটা আঁটোসাঁটো করে গায়ে জড়ানো। একটা বেঁটে কলম নিয়ে কি যেন লিখছিল কমলা দত্ত। আদিনাথকে দেখে বললে, ও নমস্কার, বসুন। তারপর একটু থেমে বললে, সুকুমারী কি আজও বেড়াতে যাবে নাকি আপনার সঙ্গে? আদিনাথ বললে, সেরকমই তো কথা আছে। আমাকে সুকুমারী চিঠি লিখেছে। চিঠি লিখেছে? কেমন যেন অবাক হওয়ার মতো কমলা দত্তর মুখের ভাব, যেন হঠাৎ আশাভঙ্গ হওয়ার মতো মুখ চোখের চেহারা। কিন্তু তখনই সামলে নিয়েছে নিজেকে। বলে, আমি ডেকে পাঠাচ্ছি। যথারীতি ঝি গিয়ে খবর দিলে, আর সুকুমারী বোধহয় তৈরিই ছিল। সেজে গুজে এসে হাজির হলো এক মুহূর্তে। এসেই বললে, আসি তাহলে কমলাদি। তারপর বাইরে যেতে গিয়ে একটু থেমে ফিরে আবার বললে, আমি আজকে ঠিক তাড়াতাড়ি আসবো কমলাদি, সেবারের মতো আর দেরি হবে না। কমলা দত্ত সেরকম মুখ নিচু করে কাজ করতে করতেই বললে, তাড়াতাড়ি করবার দরকার নেই তোমার সুকুমারী, তোমার যখন খুশি এসো। গাড়ির জানলা দরজা বন্ধ করে ভেতরে বসে আদিনাথ বললে, কমলাদি বুঝি রাগ করেছে তোমার উপর? সুকুমারী একটু গম্ভীর হয়ে রইল। তারপর বললে, বোধহয় রাগই করেছে। কেন রাগ করলো কেন? কি করেছিলে তুমি? সুকুমারী বললে, আমার ভালোর জন্যই অবশ্য বলেছিল। তবু যেন আদিনাথ কিছু বুঝতে পারল না। সুকুমারী নিজেই হঠাৎ বললে, তোমার সঙ্গে এই যে শনিবার শনিবার বাইরে যাই, এটা কমলাদি পছন্দ করে না। বলে এই মেলামেশা ভালো নয়। ভালো নয়? তা তুমি কি বললে? কমলাদি বললে, আমার মা থাকলেও এমনই বারণ করত। অবশ্য কথাটা কি অন্যায় বলেছে কমলাদি, 10 বছর ধরে মিশছি অথচ। কিন্তু কমলাদি কি করে বুঝবে বলো? ওর তো কোনো দিকে মন নেই, জীবনে একটা সিনেমাও দেখেনি, স্কুল ছাড়া আর ওর কোনো স্বপ্নও নেই। এই যে এতদিন ব্যান্ডেলে ছোটবেলা থেকে আছে, কত বেড়াবার জায়গা আছে, কত দেখবার জিনিস আছে এখানে শুনেছি। গঙ্গার ধারে পর্তুগিজদের পুরনো গির্জা, জুবিলি ব্রিজ। আমরা না হয় নতুন এসেছি, কমলাদি এসব কিচ্ছু দেখেনি। শুধু কাজের মধ্যে কাজ, বন্ধ গাড়িতে করে সেক্রেটারির কাছে ফাইল নিয়ে যাওয়া আর স্কুলে এসে ওই ঘরটিতে বসে নিজের কাজ করা। অদ্ভুত মানুষ সত্যি। চায়ের দোকানে চা খেতে খেতে সুকুমারী বললে, কমলাদি হয়তো এতক্ষণে পুজো করতে বসেছি। আদিনাথ বললে, তুমি কি এতক্ষণ কমলাদির কথাই ভাবছিলে নাকি? না, তুমি জানো না কমলাদি আমাকে কত ভালোবাসে। কিসে আমার ভালো হবে তাই কেবল ভাবে। আমার মতো কমলাদিরও মা নেই কিনা, পরের বাড়িতেই মানুষ তো। তারপর চায় চুমুক দিয়ে বলে, তোমার কথাও কিন্তু জিজ্ঞেস করে কমলাদি, তোমার চেহারারও খুব প্রশংসা করে কিন্তু। তাই নাকি? তুমি কি পাস, কি করো, কি খেতে ভালোবাসো, কত খুঁটিনাটি সব। আমি কেবল তোমার কথা বলি তো, কমলাদি সব মন দিয়ে শোনে। কিন্তু বলে, কাজটা তোমার ভালো হচ্ছে না সুকুমারী, তোমাদের এ ধরনের মেলামেশা বন্ধ করে দাও, এতে মঙ্গল নেই, এতে কল্যাণ নেই। ফেরবার পথে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দিয়ে আদিনাথ বলল, তাহলে আসছে শনিবার আর আসবো না তো? ও মা, কেন? ওই যে তোমার কমলাদি পছন্দ করে না আমার আশা। সুকুমারী বললে, না না, মাথা দিব্যি রইল, তুমি নিশ্চয়ই আসবে, নাহলে মাথা কুটে মরবো কিন্তু। সেদিনও কমলাদি বারান্দায় আলোটা জ্বালিয়ে একখানা বই পড়ছিল, আর সবাই তখন ঘুমিয়ে পড়েছে। সুকুমারী হুড়মুড় করে গিয়ে হাজির হলো। বলে, তুমি রাগ করনি তো কমলাদি? আজকেও দেরি হয়ে গেল ট্রেনের জন্যে, আমার কোনো দোষ নেই। কমলাদি বললে, আজও খেয়ে এসেছিস তো?
আজ শুধু চা খেয়েছি। ও খাওয়াতে চাইছিল, কিন্তু সেদিন তুমি রাগ করেছিলে বলে কিছুই খেলাম না। আর কি করলি? কোথায় কোথায় গেলি? কোথায় আর যাবো, সিনেমায় গেলাম, যেমন যাই, আর গল্প। এত কি গল্প করিস রে তোরা? এত কি কথা তোদের থাকে বলতো? খানিক থেমে কমলা দত্ত খেতে খেতে বললে, তোমাকে সাবধান করে দেওয়া আমারই কাজ সুকুমারী। আমি স্কুলের হেডমিস্ট্রেস। তোমাদের সকলের ভালো মন্দের ভার আমারই ওপর। তোমাদের অসুখ বিসুখ হলেও যেমন আমারই দেখা কাজ, এও তেমনি। এই স্কুলকে যদি আশ্রম বলে মনে করো তো কোনো অনাচার এখানে করো না। তোমাকেও আমি সাবধান করে দিচ্ছি ভাই, ভালো নয়, এতে তোমার মঙ্গল হবে না। এই সামান্য সংযমটুকু তোমাদের নেই, তাহলে বড় বড় কাজ করবার শক্তি কোথায় পাবে তোমরা? কিন্তু পরের শনিবার দিন সুকুমারীও অবাক হয়ে গেল। মনীষা সেন বললে, আজ বুঝি কোথাও যাবে তুমি কমলাদি? মাধুরী বললে, এই শাড়িটা পরে কি চমৎকার যে তোমায় দেখাচ্ছে কমলাদি, সত্যি। ললিতাদি বললে, এরকম রোজ সাজগোজ করো না কেন কমলাদি, এই তো বেশ। কমলাদি কিন্তু কিছু বুঝতে পারলে না। কেন, কি এমন বাহারে শাড়ি পরেছি, পাড়টা একটু চওড়া, এই যা। তা তোদের যদি ভালো লাগে তো এইরকম শাড়ি পরবো এখন থেকে। ও মিলে রে, ও মিলে। যথাসময়ে আদিনাথ এলো। কমলা দত্ত সেদিনও এক মনে কাজ করছিল। আগের দিন থেকে অনেক কাজ বাকিও পড়েছিল। সেক্রেটারি আগের দিনেও ধমক দিয়েছিলেন, কোয়েশ্চেন পেপারের জন্য তাগাদা দিচ্ছিলেন বহুদিন থেকে। সেদিন ফেটে পড়লেন, যা ইচ্ছে তাই বললেন। বললেন, দিন দিন তোমার এ কি হচ্ছে কমলা? আগে তো কাজ এমন ফেলে রাখতে না। কমলা যেমন মাথা নিচু করে থাকে তেমনি নিচু করেই রইল। আর না হয়তো কিছুদিন ছুটি নাও। কমলা দত্তর মনে হলো তাকে চাবুক মারলেও এর চেয়ে বেশি আঘাত সে পেত না। সেক্রেটারি বললেন, ছুটিও নেবে না, কাজও ফেলে রাখবে, এতে আমার কাজ কি করে চলে বলতো? তোমার তো সুখ্যাতি হয়েছে চারদিকে, এখন অন্য স্কুলে গেলে তোমায় আদর করে তুলে নেবে। যাও, সেখানেই যাও, দরকার নেই আমার তোমাকে। শুধু চাবুক নয়, এবার মনে হলো সেক্রেটারি যেন সাপের মতো তার সর্বাঙ্গ বেষ্টন করে তাকে ছোবল মারছেন। অথচ আশ্চর্য, কমলা দত্তর মনে হলো এ ছোবল নয়, এ যেন আশীর্বাদ। বিশ্ব তার কাছে যেন অমৃত। সেক্রেটারির কাছে দাঁড়িয়ে বকুনি খেতেও তার এত ভালো লাগে। ভালো আছেন? হঠাৎ মুখ তুলে সামনে আদিনাথকে দেখে যেন এক মুহূর্তের জন্য রাঙা হয়ে আবার স্বাভাবিক হয়ে উঠল কমলা দত্তর মুখ। বলে, ও আপনি? বসুন, আমি ডেকে পাঠাচ্ছি। সেদিন কি কারণে যেন সুকুমারীর আসতে অন্য দিনের চেয়ে একটু দেরিই হলো। কমলা দত্ত কাজ করতে করতেই বললে, আজ কোন দিকে বেড়াতে যাবেন আপনারা? এই প্রশ্নের জন্য আদিনাথ যেন তৈরি ছিল না। একটু অবাকই হলো প্রশ্নটা শুনে। তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বললে, ট্রেনে চড়ে সাধারণত কলকাতার দিকেই তো আমরা যাই। আর সিনেমায় যান না? আদিনাথ হাসল। সুকুমারী বলেছে বুঝি সব। তারপর আদিনাথের কি খেয়াল হলো, হঠাৎ বললে, কিন্তু আপনি তো ওকে বারণ করেছেন আমার সঙ্গে মিশতে। হঠাৎ কমলা দত্তর চোখ মুখ কান আবার আরক্ত হয়ে উঠল। কি যেন বলতেও যাচ্ছিল কমলা দত্ত, এমন সময় সুকুমারী ঝলমল করে এসে হাজির হলো। আর বলা হলো না, হেসেই বললে, আসি তাহলে কমলা দে। আজকের মতো শ্রী বিমল মিত্রের লেখা উপন্যাস মিথুন লগ্ন এখানেই শেষ করছি। কেমন লাগছে জানাবেন। এটি একেবারেই একটি অন্য ধরনের উপন্যাস। ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।